আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই সেশনের জন্য তোমাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম ক্লাস। কোনোভাবেই যেন এই ক্লাসটা শেষ ক্লাস না হয়। গত বছর আমি এরকম একটা সিরিজ ক্লাস নিয়েছি, অনেক শিক্ষার্থী আমার ক্লাস করে উপকার পেয়েছে। এই সিরিজের পারপাস এটা না যে তুমি আমার ক্লাস থেকে পরীক্ষা যায় ডাইরেক্ট প্রশ্ন কমন পাবা, বরং পারপাস হলো আমি তোমাকে পড়াশোনার ট্র্যাকে রাখবো, তোমার প্রস্তুতি খুব ভালো হবে একটা প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমার সাথে। আজকের ক্লাসে আমি বেসিকলি তোমাকে দেখাবো তোমার গত বছরের ইংলিশ প্রশ্ন কোথায় থেকে আসছে, এই বছরের প্রস্তুতির জন্য তুমি গ্রামার ভোকাবুলারির কোন কোন জায়গায় বেশি ফোকাস করবা, এন্ড দেন আমি তো এমসিকিউ প্রশ্ন সমাধান করাবো। তোমরা জানো এমসিকিউতে তুমি যদি খারাপ করো ভাই বোন, তোমার রিটেন খাতায় আসলে ওনারা মূল্যায়ন করবেন না, যদিও তোমার রিটেন পরীক্ষা অনেক ভালো হয়েছে। এর মানে কিন্তু এটা মোটেও না যে তুমি শুধু সারাদিন এমসিকিউ পড়বা। ভাই রিটেন অবশ্যই তোমার ভালোভাবে পড়তে হবে, কারণ তুমি এমসিকিউতে খুব ভালো মার্কস পাওয়ার পরেও যদি রিটেনে ফেল করো তোমার কিন্তু চান্স হবে না। তার মানে তোমাকে এমসিকিউর পাশাপাশি রিটেনকে সমান গুরুত্ব দিতে হবে। রিটেনের জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। ট্রিক্স এন্ড টিপস দিয়ে রিটেন চলে না ভাই, তোমার ট্রিক্স এন্ড টিপসের কিছু কাজ আছে, দেন তুমি নিজের মতো করে প্র্যাকটিস করলে তুমি কিন্তু ইংলিশে মানে রিটেন পার্টটাতে ভালো করবা। এবং রিটেন পার্টের জন্য আমার একটা রিটেন প্লে লিস্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। কোন কোন টপিক কেমনে পড়বা কি করবা সব আমি বলে রেখেছি। ফ্রি ক্লাস, একবারে ফ্রি কোর্স। ওই কোর্সটা যদি করে ফেলো আমি প্রত্যাশা করি ওই কোর্সের পাশাপাশি তুমি নিজের মতো করে প্র্যাকটিস করলে তোমার রিটেন পার্টে তুমি বস হয়ে যেতে খুব বেশি বাধা থাকবে না। চলো আমরা আজকের ক্লাস শুরু করি বিসমিল্লাহ করে। ক্লাসের শুরুতে ভাই দেখাবো গত বছরের প্রশ্ন কি আসছে। দেখো তোমাদের 15টা প্রশ্ন যেখান থেকে আসছে আমি দেখাই সরাসরি। ভাই গ্রামার থেকে এক্স্যাক্টলি গ্রামার থেকে 60টা প্রশ্ন আসছে। এক্স্যাক্টলি গ্রামার তো বুঝো, মানে আমরা যে টপিকগুলোর গ্রামাটিক্যাল টপিক বলি সরাসরি এমন 60টা কোশ্চেন আসছে। আর ভোকাবুলারি থেকে 6টা প্রশ্ন আসছে, 10টা। আর বাকিগুলো কই? ফিগার অফ স্পিচ নামে একটা কমন টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসছে একটা, আর 4টা প্রশ্ন আসছে সেন্টেন্স থেকে। সেন্টেন্সটাতে তোমরা গুরুত্ব বেশি দিতে হবে ভাই বোন, কারণ এখানে তোমাদের আমাদের অনেকের ঘাটতি আছে। এই টাইপের কোশ্চেনগুলো মোস্টলি আমাদের খুলনা ইউনিভার্সিটি, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে একটু কঠিন টাইপের কোশ্চেন। এখানে শুধু গ্রামার থাকে না, এখানে শুধু ভোকাবুলারি থাকে না, এখানে গ্রামার ভোকাবুলারি বাক্য বুঝে পড়ার সেন্সের পাওয়ার খুব বেশি থাকে। ওকে, তার মানে তুমি গ্রামার অবশ্যই পড়বা, ভোকাবুলারি পড়বা, এবং যা পড়তেছো ভাইয়া বুঝে শুনে পড়ো প্লিজ। ট্রিক্স টিপস আন্দাজে ঠাডা ভাঙা মুখস্থ কইরা এই টাইপের কোশ্চেন আনসার করা সম্ভব না, বুঝে শুনে পড়তে হবে। এবার আসো আমি বলে দেই তুমি কোন কোন টপিক পড়বা। গ্রামারের জন্য ভাই ভার টপিক হলো 100%। ভার টপিক মানে হলো ভার টপিক থেকে গ্রামার থেকে যদি প্রশ্ন 5টা আসে কমপক্ষে 60টা পাবা ভাই গ্রামার টপিক। এই ভার টপিক থেকে বলবা স্যার ভার টপিকটি? ভার টপিক হলো ভাইয়া ভার্বের ক্লাসিফিকেশন নিশ্চয় জানো, ওই যে ভার্ব কোন এফেক্টিভ ভার্ব, তারপরে ট্রানজিটিভ ভার্ব, নন ট্রানজিটিভ ভার্ব অথবা ইনট্রানজিটিভ ভার্ব, আর কি কি টাইপের ভার্ব আছে না। এটা ভার্ব টপিকের আন্ডারে জোস পয়েন্ট হলো টেন্স, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে কন্ডিশনাল, আর কি কি আছে এগুলো ভালো করে একটু পড়তে হবে ভাই। এবং আমি নিশ্চিত জানি তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্যই পড়বা না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটি সবার হবে না, তোমার তো আরো ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিতে হবে। ফলে ভার্ব টপিকটা তোমার সব জায়গায় খুব কাজে দিবে। ভার্বের সাথে যে টপিকগুলো আছে টেন্স, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, কজেটিভ ভার্ব, ইটিসি, এগুলো খুব ভালো করে পড়বা। গ্রামার থেকে প্রশ্ন আসবে তার কমপক্ষে 70% প্রশ্ন শুধু ভার্ব থেকে আসবে। দেন লিখছি সেন্টেন্স, ওই যে বলছিলাম সেন্টেন্সটা হলো কি ভাইয়া, এটা ওই ভার্ব টপিকের সাথে কানেক্টেড, পাঠালে তুমি বুঝে পড়ার অভ্যাস। দেন ভয়েস ন্যারেশন থেকে আমাদের প্রশ্ন আসে সব জায়গায় মোরলেস, সহজ টপিক পড়ে ফেলবা। এন্ড দেন পার্টস অফ স্পিচ থেকে তো আসলে এড়িয়ে যেতে পারবা না, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্ন আসবেই। মোরলেস এই পয়েন্টগুলো তুমি গ্রামার জন্য পড়বা। ভূগোলের জন্য কি কি বলবো? সেমিমেন্টাম থেকে নিশ্চিত প্রশ্ন পাবো ভাই, তেমনটাই বলছে। প্রিপোজিশন থেকেও নিশ্চিত প্রশ্ন পাবা, সাথে গ্রুপ ভার্ব পড়তে হবে, প্রিপোজিশনের মতো করে তোমরা পড়ো। স্পেলিং ইডিয়মসকে পড়তে হবে। আর অন্য পাশের কি পড়তে হবে? ফিগার অফ স্পিচটা ভালো করে পড়বা, কারণ ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে অনেক টাইপের, কারণ ফিগার অফ স্পিচ আর টেক্সট বুকের সাথে কানেক্টেড তোমরা জানো। আর কবিতা পড়তে হবে, যারা বিএনডি পরীক্ষা দিবা তোমরা কবিতাগুলো খুব ভালো করে পড়তে হবে। কবিতা থেকে তুমি এমসিকিউতে প্রশ্ন পাও বা না পাও, রিটেনের নিশ্চিত প্রশ্ন পাবা সামহাউ। এন্ড দেন টেক্সট বুকটাকে খুব গুরুত্ব দিতে হবে। যারা বিএনডির স্টুডেন্ট পরীক্ষা দিবা, বিএনডি সবাই পরীক্ষা দিতে পারে, টেক্সট বুকের যে এক্সারসাইজ আছে না, এক্সারসাইজ
প্রত্যেকটা গল্প কবিতার শেষে দেখবে এক্সারসাইজ আছে, অনুশীলনী কোশ্চেন, এগুলো খুব ভালো করে পড়তে হবে। টেক্সট বুকটারে ভাইব না স্যার গত বছর তো টেক্সট বুক থেকে প্রশ্ন আসে না, তাইলে কি বাদ দিয়ে দিব? না ভাই, হুদা কথা কইও না। গত বছর ওনারা হয়তো ভাবছে যে যেহেতু 800 স্টুডেন্ট ছাড়াও বাকিরা এখানে পরীক্ষা দিবে, আমরা টেক্সট বুক থেকে প্রশ্ন কম দিই, বাট এটা বলা যাবে না যে এই বছর টেক্সট বুক থেকে প্রশ্ন আসবে না। অবশ্যই টেক্সট বুক থেকে প্রশ্ন আসবে, এমসিকিউতেও আসবে, আর যদি এমসিকিউতে নাও আসে রিটেনে কিন্তু একদম খুব করে দিবে, সব দিয়ে দিবে রিটেন, মানে টেক্সট বুক থেকে। ফলে টেক্সট বুকটা জোস করে পড়ো যারা বিএডি পরীক্ষা দিবা। ফিগার অফ স্পিচে পড়বা ভালো করে এমসিকিউর জন্য, কবিতার প্রথম 2 লাইন শেষ 2 লাইন, কবি যিনি ওনার ব্যাপারে বইয়ে যে তথ্য আছে ভালো করে পড়া, এবং কবিতার ডিটেল করে পড়তে হবে এমসিকিউর জন্য, এবং এটা রিটেনের জোস করে হেল্প করবে। এন্ড দেন টেক্সট বুকের এক্সারসাইজটা ভাইয়া ম্যান্ডেটরি কমপক্ষে এমসিকিউর জন্য। ওকে, এই হলো আমার এন্ড থেকে একটা সাজেশন। এবার আমি তোমাদেরকে নিয়ে সহজ একটা প্র্যাকটিস করব, এবং তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স যদি আমি পাই, অবশ্যই যদি ভালো রেসপন্স পাই, আমি অবশ্যই তোমাদের জন্য ভালো কাজ করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলে আমি গত বছরের যে প্রশ্নটা আছে না, ওই প্রশ্নের মতো করে একবারে মডেল হুবহু প্যাটার্নে, প্রশ্ন কঠিন হয়েছে সহজ হয়েছে যেমন হয়েছে, আমি একবার সেম প্যাটার্নে একটা প্রশ্ন মানে ক্লাস নিব আজকের পরেরটা, যদি তোমাদের কাছে ভালো আমি রিপ্লাই পাই। এই জন্য অবশ্যই ক্লাসে একটা লাইক দিতে হবে, কমেন্ট করে যাওয়া ক্লাসটা কেমন লেগেছে। আমি যা তোমাদের দেখাবো 10টা প্রশ্ন সমাধান করবো আজকে। আমার এন্ড থেকে যারা ভালো করবা তাদের জন্য টার্গেট হলো কমপক্ষে 8 পাওয়া উচিত তোমার এই প্রশ্নে। ওকে, এবং বন্ধুদেরকে শেয়ার করে ভাই দেখার সুযোগ করে দিও। ওকে, যদি তুমি শেয়ার করো ক্লাসটা অনেক মানুষের মাঝে ছড়াবে, আমার কাছে ভালো লাগবে যে আমি ক্লাস নিচ্ছি, অনেক মানুষ উপকার পাচ্ছে। চলো ভাই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, এবং বলেছি আজকের ক্লাসে তুমি 8 পাইতে হবে যদি তোমার অবস্থা তুমি মনে করো খুব ভালো। চান্স পাওয়ার জন্য আজকের প্রশ্ন যেটা, এটা কঠিন না মোটেও। নেক্সট দিন তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলে যেটা বানাবো সেটা একবার মূল পরীক্ষার মডেলে, কঠিন প্রশ্ন থাকবে, সহজও থাকবে। আসো, ইউ হ্যাড বেটার ড্যাশ দিস প্লেস, বলো তো উত্তর কি হবে? ইয়েস, উত্তর পেয়ে গেছো তুমি। হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, তারপর ভার্বের কোন ফর্ম লাগবে জানো ভাইয়া? বেস ফ্রম। এটা তো বেস ফ্রম না, বেস ফ্রম না, বেস ফ্রমের সাথে কিছু যুক্ত হয় না। বেস ফ্রম মানে হলো ও যেমনে জন্ম হয়েছে এমনি থাকবে, এটার আগে আইএনজি মানে আগে টু পর আইএনজি, এইটারে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটার সাথে এস কিছু যুক্ত হবে না, এটা যেমনে হয়েছে এমনিই থাকবে। ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস। দেন আসো, হেড বেটারটা কি ভাইয়া? মোডাল অক্সিলারি। ভালো করে পড়তে হবে, বিশেষ পরীক্ষায় যেন 3 বার প্রশ্ন আসে শুধু হেড বেটারের ব্যবহার ধইরা। হ্যাঁ, এবার আসো, এই বেটার শব্দটার কত ধরনের পার্টস হতে পারে? লুক, বেটার ইউর পজিশন, বলো তো ভাই, চিন্তা করো, বেটার ইউর পজিশন, এখানে বেটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? পার্সোনা সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ভাইয়া পার্টস অফ স্পিচ টপিকের এড়াই যায় না কেউ। তুমি যদি এক সপ্তাহ পার্টস অফ স্পিচ টপিকের উপর পড়ে থাকো অসুবিধা নাই, কারণ পার্টস অফ স্পিচ টপিক থেকে তোমার প্রশ্ন নিশ্চয়ই আসবে। ডিউতে না আসুক, অন্য কোথাও না কোথাও আসবে, একটা দুটা তিনটা আসতে পারে। বেটার শব্দটার এখানে ভার্ব কেমনে? বেটার ইউর পজিশন, তোমার পজিশন ভালো করো, উন্নত করো, তাহলে বেটারটা ভার্ব নিশ্চিত। বেটার অর্থ কি? ভালো করা। সেকেন্ড সেন্টেন্স আসে, হি ইজ আ বেটার পারসন, খুব সহজে বুঝতে পারছো। পারসনটা যদি আমি নাউন ধরি তাহলে সেকেন্ড সেন্টেন্সে আমার বেটার শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ আ বেটার পারসন, সে একজন ভালো ব্যক্তি। এন্ড দেন স্টাডি বেটার, বেটারটা কি বলো? বলো তো, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব, অ্যাডভার্ব। কেমনে, তাই তো? আসো ভাই, তুমি অ্যাডভার্ব নিশ্চয়ই চিনো। বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে হয় অ্যাডভার্ব। এখন বুঝতে পারছি স্টাডি অর্থ কি? অধ্যয়ন করো। কিভাবে করবো? ভালোভাবে করো। বেটার মানে কিন্তু ভালোভাবে করা, ভালোভাবে বাক্যের সেন্সে বলছে। তাহলে বেটার শব্দটা এখানে অ্যাডভার্ব, এবং দেখো ভাই বেটার শব্দটা এখানে স্টাডি ভার্বটারে মডিফাই করছে। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সে বেটার ভার্ব, সেকেন্ড সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, থার্ড সেন্টেন্সে অ্যাডভার্ব। কামিং ব্যাক টু পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে মানে কি? ত্যাগ করা, দুনিয়া ত্যাগ করা। শুধু ত্যাগ করা না ভাই, মরে যাওয়া, যেটা বলি টু ডাই, টু ডাই, টু ডাই। খেয়াল করে, ডাই, DIE, ডাই, DYE না, কিন্তু পার্থক্য আছে এটা। DIE, ডাই, ডাই মানে মরে যাওয়া। ডাই ভার্বটাকে কিন্তু প্যাসিভ সেন্টেন্সে লেখা যায় না, অ্যাক্টিভ সেন্টেন্সে লিখতে হয়। এন্ড টু পাস অ্যাওয়ে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে অন্য একটা প্যাটার্নে। এই টু পাস অ্যাওয়ে দিয়ে বললো টু পাস অ্যাওয়ে ইজ ড্যাশ, ফিগার অফ স্পিচের আন্ডারে কি বলা যায় বলো তো? টু পাস অ্যাওয়ে মানে কঠিন কথাকে সহজ ভাষায়, একটু নম্র ভাষায় বা পোলাইট ভাষায় বলাকে আমরা ইংলিশে ইউফেমিজম বলি। বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে, ইউফেমিজম মানে তোমার
আঙ্কেল মারা গেছে, তুমি ঢাকায় আছো, এখন তোর বাড়ি থেকে বলবে না যে তোর চাচা মরে গেছে তুই বাড়িটায়, কি বলবে জানো? বলবে তোর চাচার অবস্থা একটু খারাপ, শরীর খুব খারাপ, যদি তোমার চাচার সাথে কানেকশন খুব ভালো থাকে তুই একটু বাড়ির দিকে আস। সম্পর্ক ভালো না হলে তো কেউ ওই তোর চাচা ওইতে মরে গেছে। বাট যদি সম্পর্ক ভালো হয়, তোমার একটা ইমোশন থাকে ওনার ব্যাপারে, তোমার বাড়ি থেকে বলা হবে তোমার চাচা একটু অসুস্থ, তোমার একটু বলছে বাড়ি আসতা, বা তুমি একটু বাড়ির দিকে আসো, যাই সেটা মরে গেছে। মানে কঠিন ভাবে মানে মরে গেছে কথা শুনলে তুমি কষ্ট পাইতে পারো, এটারে একটু সহজ ভাষা বলে টু পাস হবে। আমি যদি বলি তোমার জেলখানায় নিয়ে যাবে, এটা তোমার কাছে কষ্ট না? ইউ উইল বি সেন্ট টু দ্য জেল, জেলে তোমার পাঠানো হবে। এটা আমি সহজ ভাষায় বলতে পারি ইউ উইল বি সেন্ট টু দ্য কারেকশনাল ফ্যাসিলিটি। এই কারেকশনাল ফ্যাসিলিটি মানি ভাইয়া জেল। তাহলে জেলের পরিবর্তে কারেকশনাল ফ্যাসিলিটি বললে বানাবো ওয়াও আমাদের পড়াবে নাকি সেখানে, এটাকে আমরা বলি ইউফেমিজম। ওকে, তাহলে টু পাস এটাকে আমরা বলবো কি ইউফেমিজম। বানানটা খেয়াল রাখতে পারো ভাইয়া, ইউফেমিজম, ইউফেমিজম, ইউফেমিজম। দেন সাকসিড শব্দটা নিশ্চয়ই পারো। সাকসিড শব্দটা ভার্ব, সাকসেস হলো নাউন, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি অ্যাডভার্ব। কামিং ব্যাক, দিস ডিসিশন পেভড দ্য ওয়ে ড্যাশ ফার্দার ডিসকন্টেন্ট। বাহ, ভালো সেন্টেন্স। আনসার করো তো ভাই, পেরেছো না? ইয়েস, দিস ডিসিশন, এই সিদ্ধান্ত, পেভ দ্য ওয়ে, পথ দেখাইছে, ফর ফার্দার ডিসকন্টেন্ট, মানে আরো অসন্তুষ্টের, ডিসকন্টেন্ট, কন্টেন্ট থেকে ডিসকন্টেন্ট আসছে। ওকে, তো এখানে ফার্দার শব্দটা অর্থ কি? আরো, আরো, FURTHER, আরটা AR আছে, হ্যাঁ, ফারদার, তোমরা জেনে থাকবা ভাইয়া, FUR ফার, হ্যাঁ, FUR ফার, দার, এটা হলো ফার্দার, দুইটা। তাহলে এই ফার্দার মানে হলো আরো, যেটা আমাদের কোশ্চেনে আছে, আর এই ফার্দার মানে দূরে, দূরে। ওকে, আসো, এটা লিখেছি। তাহলে ফার্দার মানে দূরে, আর এই ফার্দার মানে কিন্তু আরো, এবং এই ফার্দার যুক্ত সেন্টেন্সিং যেটা দেন থাকবে, কম্পারেটিভ প্যাটার্নটা থাকবে। ডিসকন্টেন্ট মানে কি? অসন্তোষ। ডিস দেখো, ডিস একটা নেগেটিভ প্রেফিক্স, খেয়াল রাখবে। কন্টেন্ট মানে সন্তুষ্ট, আর ডিসকন্টেন্ট, ওকে, ডিসকন্টেন্ট এটা নেগেটিভ প্রেফিক্স। তাহলে আমাদের এখানে ফর লাগবে। দিস ডিসিশন পেভড দ্য ওয়ে ফর ফার্দার ডিসকন্টেন্ট, এই ডিসিশনটা আরো অসন্তুষ্টির কারণ হয়েছে, বা আরো অসন্তুষ্টি দিয়ে নিয়ে গেছে। পেভ মানে পথ দেখানো, এমনটা বোঝাচ্ছে। এন্ড দেন আসো, নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউ হ্যাপি না। সত্যি কথা, বিশেষ ক্যাডাররাও হ্যাপি না, যারা ইউনিভার্সিটি শিক্ষক তারাও হ্যাপি না, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারাও হ্যাপি না, যারা কোটি কোটি টাকা ইনকাম করে অনেক ক্ষেত্রে তারাও কিন্তু হ্যাপি না। হ্যাপি কে আসলে? তোমার মতো হ্যাপি কে আমার কমেন্টে লিখে যাইও। নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউ হ্যাপি না। ট্যাগ কোশ্চেন কি হবে বলো ভাই? নান থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে প্রোনাউন কি লিখি বল, জানো? ইয়েস, নিশ্চয় জানা উচিত। ট্যাগ কোশ্চেন একটা অফ কোশ্চেন টপিক, মানে খুব কম আসে, বাট আসে, ডিউতেও আসে। দে লিখতে হয়, দে দে। তাহলে আমরা কি লিখবো? দে সাথে তার ইজ বসে না ভাইয়া, আর দে, যেহেতু নেগেটিভ পজিটিভ লিখতে হবে, ফলে আমরা উত্তর কিন্তু এ ছাড়া আর কিছু লেখার স্কোপ নাই। ওকে, দেন কখন থেকে বৃষ্টি হচ্ছে বলো? তুমি যদি মনে করো এর ট্রান্সলেশন দরকার নাই, তুমি চারটা বাক্যের কোনটা কারেক্ট সেটাও ভাবো, তাও হবে। কারেকশন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চিন্তা করো, কখন থেকে বৃষ্টি হচ্ছে, এই প্যাটার্নটা খেয়াল করো। কখন একটা টাইম, ইন্ডারেক্টিভ সেন্টেন্স, থেকে, হতে, থেকে বলতে কিন্তু আমরা সিন শব্দটা খুঁজি, তাই না? কখন থেকে বৃষ্টি হচ্ছে। এখন তোমার যদি প্রশ্ন করি কখন থেকে বৃষ্টি হচ্ছে, তুমি হয়তো ডাইরেক্ট উত্তর দিবা যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভাইবো তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন বলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইংলিশটা কি? তুমি বলবা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে আমি কিন্তু কোশ্চেন মুডেও এই প্রেজেন্ট পারফেক্ট মুডটা রাখতে হবে, ফলে আমি উত্তর লিখছি সিন্স ওয়েন হ্যাজ ইট বিন রেইনিং, কখন থেকে বৃষ্টি হচ্ছে। সিন্স ওয়েন হ্যাজ ইট বিন রেইনিং, কখন থেকে বৃষ্টি হচ্ছে। যদি উত্তর বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইংলিশ কি বলবো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আসো, আই ওয়াজ গোয়িং ওয়ার আই ওয়াজ বর্ন। ক্লজ, ফ্রেজ, সহজ টপিক ভাই। এটা তুমি মোটামুটি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যদি পার্সোনাল পড়তে এসে শিখো, তুমি ফ্রেজ এন্ড ক্লজও কিন্তু শিখে যাইবা। ফ্রেজ এন্ড ক্লজ ডিউতে আসছে কিন্তু কম হইলেও, আর আমাদের সিইউতে, জেইউতে, আর ইউতে খুব করে এই টপিকটা থেকে প্রশ্ন আসে, বিশেষ পরীক্ষাও প্রশ্ন আসে রেগুলার। আই ওয়াজ গোয়িং, আমি যাই, যেথায় জন্মগ্রহণ করেছিলাম আমি।
তাহলে প্রশ্ন হলো, উত্তর কিন্তু দিয়ে আসছি ভাইয়া। অ্যাডভার্ব শিখেছিলাম না একটা, কোথায় জানো? এখানেই তো অ্যাডভার্ব দিয়ে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাইছিলাম। কোথায় 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 কোথায়? এই যে এখানে, স্টাডি পড়ো। কেমনে পড়বো, কিভাবে পড়ো? ভালোভাবে পড়ো। বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এই কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে যদি ফ্রেজ পাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। উত্তর কিন্তু দেখো ভাই, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি, এই কোথায় প্রশ্নের উত্তর কিন্তু এইখানে আসছে। যেথায় জন্মগ্রহণ করছি, যেথায় আমি জন্মগ্রহণ করেছি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ভাইয়া কারেকশন আকারে প্রশ্ন আসছে, আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি জন্মগ্রহণ করে, মানে অনুবাদ আকারে প্রশ্ন আসছে, আমি জন্মগ্রহণ করেছিলাম 1994 সালে। এই এবারের বাক্য, উত্তর কি লিখতে হবে? আই ওয়াজ বর্ন ইন 1994। আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন কি? আই ওয়াজ বর্ন, খেয়াল রাখো। তাহলে আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। কোথায়? যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে কোথায় প্রশ্নের উত্তর কিন্তু আমরা এটা পাইছি। তাহলে অ্যাডভার্ব তো, যেহেতু ক্লজ দেখতেছি অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এই অপশনে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ নাই। যদি এমনটা হয় তখন করবা কি? তখন তোমার কিছু করার নাই, তুমি অ্যাডভার্বিয়াল দিয়ে আসবে। সব জায়গায় যেহেতু ফ্রেজ আছে, তার মানে একটা ফ্রেজ ধরছে, তাহলে অ্যাডভার্বিয়াল উত্তর আমরাই দিব। ওকে ভাই বোন, আশা করি বোঝাতে পেরেছি, বুঝে গেছো। দেন 7 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মানে এই টপিক থেকে প্রশ্ন না আগে আসলে পারে না। কি এটা জানো তো? ভার্বের আন্ডার একটা টপিক বলছিলাম, ভার্ব ভালো করে পড়তে হবে। কন্ডিশনাল, কন্ডিশনাল। হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ, যদি আমার পড়াশোনা আমি রেগুলার হইতাম। আমরা দেখতে পাচ্ছি হ্যাড দিয়ে বাক্যটা শুরু হইছে, আবার হ্যাড আই বিন, ভাই বুঝছো, বাক্যের অন্য পাশেও কিন্তু আছে হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ, কমা আছে। বুঝে নিও, বাক্যের শুরুতে হ্যাড হইছে, আমরা ধরে নিতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট যদি বাক্যের শুরুতে হ্যাড হইছে, বাক্যের মাঝে কমা আছে, আর একটা বাক্য আছে, তাহলে নিশ্চিত বুঝে নিও এই হ্যাডটা কিন্তু ইফের কাজ করছে। এটা থার্ড কন্ডিশনাল ভাইয়া, থার্ড কন্ডিশনাল। আমরা থার্ড কন্ডিশনালের ব্যাপার কি পড়ি জানো? ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হয়। তাহলে ইফ আই হ্যাড বিন রেগুলার, ওই কথাটাই ওনারা বলছে, হ্যাড আই বিন রেগুলার, যদি আমি হইতাম নিয়মিত ইন মাই স্টাডিজ, আমার পড়াশোনায়, আমি ফিল করতাম না, এটা বোঝাচ্ছে। তার মানে ইফ যুক্ত অংশ যদি থার্ড কন্ডিশনাল হয়, মানে পাস্ট পারফেক্ট হয়, অন্য ভাষায় আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভিতরে লিখি। দেখো তো কোথায় আছে? I could not have failed, আমি ফেল করতাম না। I would not have failed, I should not have failed, I did not fail। কি লিখবো উত্তর? Yes, আমরা উত্তর দেবো I would not have failed। If I had been regular, মানে had I been regular, যদি আমি রেগুলার হইতাম in my studies, I would not have failed, আমি ব্যর্থ হইতাম না, আমি ব্যর্থ হইতাম না। ওকে, and then the phrase call a spade a spade, অনেক পরীক্ষা আসছে, সহজ, ঠোটকাটা মানুষ আর কি, বলে ফেলে মন খুইল্লা, কে কি ভাববে ভাবে না। Yes, call a spade a spade, yes, speak frankly, speak frankly। Then one who loves books is called, যে মানুষ বই ভালোবাসে, বিশেষ পরীক্ষা আসছে ভাইয়া, রাজশাহীতে আসছে, যে মানুষ বইতে ভালোবাসে তারা কি বলে? ইয়া, ফাইল, ফাইল আছে কথা দেখো, এই যে বিবলিওফাইল, বিবলিওফাইল, বিবলিওফাইল। দেন দ্য নাউন ফর্ম অফ রিট্রিভ, রিট্রিভ শব্দটার নাউন কি? রিট্রিভার, রিট্রিভড, রিট্রিবিউশন নাকি রিট্রিভাল? ভালো করে পড়তে হবে, পার্সোনালিটির সাথে কানেক্টেড, কিন্তু ইন্টারচেঞ্জের পার্সোনালিটি পড়তে আসলে এই জিনিস পাবা। রিট্রিভাল, উত্তর হবে রিট্রিভ শব্দের নাউন হলো রিট্রিভাল। দেখো, আর রিট্রিবিউশন যেটা, এর অর্থ কিন্তু পানিশমেন্ট, শাস্তি। ওকে, আর রিট্রিভাল মানে কি? কোনো কিছু ফিরে পাওয়া, যেটা লিখেছি দেখো, গেট অর ব্রিং ব্যাক সামথিং ফ্রম সামওয়্যার। ওকে, এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। ভালো থেকো, দয়া রাখিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।